দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে বাংলাদেশে 2024 সালে মার্কিন ডিপ স্টেট, সেনাবাহিনী এবং দেশের সুশীল নেতৃত্ব মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আবদার মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানা যায়। তারেক রহমান মুচলেকা দিয়েই ক্ষমতায় বসেছেন। ফলে তারেক রহমানের সরকার আসলে ভারত মার্কিন সমর্থনে গঠিত ইউনূসের বর্ধিত সংস্করণ, যে কথা আমি বারবার বলছি। কিন্তু সরকার ভুলে গিয়েছিল, মানে তারেক রহমানের সরকার ভুলে গিয়েছিল যে পৃথিবী শুধু আমেরিকার কথায় নাচে না। পৃথিবীতে চীন বলেও একটি দেশ আছে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের বিরাট বড় হিস্সা রয়েছে। এটা বুঝতে পেরেই হয়তো হঠাৎ তারেক রহমানের সরকার চীনের পায়ে ধরতে মির্জা ফখরুল সহ নিজের উপদেষ্টাকে পাঠানো শুরু করেছে। চলুন জানা যাক ঘটনাটা আসলে। আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন কোন সরকার ধরে নেয় যে এক পরাশক্তির কাঁধে ভর করেই সে বাকি সব পরাশক্তিকে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে পারবে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ঠিক সেই ভুলটাই করছে। কারণ যাচাইযোগ্য ঘটনা প্রবাহ বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 এপ্রিল বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং 21 এপ্রিল বেইজিং এ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও হাইসিং এর সঙ্গে বৈঠকও করেছেন। একই সঙ্গে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির 21 থেকে 22 এপ্রিল বেইজিং এ অনুষ্ঠিত থার্ড আই লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ার ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগ এখানে আর কোনো গুজব নয়, দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা। এখন প্রশ্ন হলো, এই তৎপরতা হঠাৎ এত জরুরি হয়ে উঠলো কেন? কারণ অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়নের অবকাঠামোর বাস্তবতা কোনো স্লোগান মানে না। বাংলাদেশের জন্য চীন শুধু একটি দূতাবাস বা একটি কূটনৈতিক সম্পর্কের নাম নয়, এটি সরবরাহ শৃঙ্খল, অবকাঠামো অর্থায়ন, উন্নয়ন ঋণ, শিল্পযন্ত্র, বিদ্যুৎ প্রকল্প, বন্দর, সড়ক, সেতু এবং উৎপাদন অর্থনীতির একটি ভীষণ শক্তিশালী স্তম্ভ। কাজেই সরকার যদি প্রথমে ওয়াশিংটন দিল্লিমুখী ঝোঁকে চীনকে ঠেলে দিয়ে থাকে বা দূরে সরিয়ে দিতে চায়, আর পরে অর্থনৈতিক চাপে পড়ে আবার বেইজিং মুখী হয়, তাহলে সেটি আসলে কৌশলগত ভারসাম্য নয়, বরং কূটনৈতিক দোদুল্যমানতার প্রমাণ দিচ্ছে সরকার। মির্জা ফখরুলের সফর আর তিতুমিরের সম্মেলনে অংশগ্রহণ একই সঙ্গে ঘটছে বলে এই বার্তাটি আরো পরিষ্কার হয়ে উঠেছে। এই সংকটের আরেকটি স্তর হচ্ছে অর্থনৈতিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর অর্থ ছাড় নিয়ে বাংলাদেশে স্পষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আইএমএফ এর পরবর্তী কিস্তি স্থগিত বা আটকে দেওয়া হয়েছে, আর সরকার সেই ব্যাখ্যা অস্বীকার করে বলছে ঋণ কর্মসূচি বাতিল হয়নি। অর্থাৎ একদিকে সরকার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাজারে এবং নীতি নির্ধারণী পরিসরে অবিশ্বাস জমছে। এই অবস্থায় চীনের দিকে নতুন করে হাত বাড়ানোর একে আপনি নিছক কূটনৈতিক সৌজন্য বলতে পারবেন না, বরং এই বিকল্প আর্থিক এবং রাজনৈতিক অক্সিজেনের খোঁজ করছে সরকার বলেই মনে হচ্ছে। কারণ আমেরিকা তো আর যাই হোক টাকা দিবে না, বরং টাকা নেবে বাংলাদেশের কাছ থেকে, কিন্তু চীন তো তা দেয়, যদিও চড়া সুদে। যাই হোক, এটুকু স্পষ্ট যে অর্থনৈতিক চাপ বাস্তবতা, আর সরকার সেই চাপ কমাতে বহুমুখী দরজায় যে হাত পাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এই চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত কয়েকদিনে ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। রয়টার্স জানিয়েছে 20 এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকের তুলনায় খুব সামান্য জাহাজ চলাচল হচ্ছিল এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অধিকাংশ শিপিং কোম্পানি সতর্ক অবস্থানে ছিল। বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ অতিক্রমে ব্যর্থ হয়েছে বলেও আমরা জানি। এর মানে জ্বালানি, সার, কাঁচামাল এবং সমুদ্র পথ নির্ভর সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ শুধু পত্রিকার পাতায় নয়,
সরকার যদি একই সময়ে ইরান সংবেদনশীল আঞ্চলিক রাজনীতিতে এমন অবস্থান নেয় যা তেহরান বা তার ঘনিষ্ঠ শক্তিগুলোর কাছে শত্রুতাপূর্ণ মনে হয়, তাহলে তার কূটনৈতিক মূল্য তো দিতে হবে। আর এখানেই বাংলাদেশ, আমেরিকা, চীন এই ত্রিভুজের প্রকৃত নাটক। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে তার বৃহত্তর কৌশলগত বলয়ের মধ্যে রাখতে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খল, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক জোটের রাজনীতির ভেতরে। ভারত চায় ঢাকা তার নিরাপত্তা এবং ভূরাজনৈতিক অগ্রাধিকারের বিরুদ্ধে না যায়, আর চীন চায় বাংলাদেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিজের জন্য উন্মুক্ত রাখতে, যাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তার প্রভাব অক্ষুণ্ণ থাকে। এই তিন শক্তির মধ্যে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কাজ ছিল। কিন্তু যদি সরকার প্রথমে আমেরিকা, ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে গিয়ে পরে চীনের দিকে ছুটে যায়, তাহলে বেইজিং এর দৃষ্টিতে সেটি অংশীদারিত্ব নয়, দর কষাকষির দুর্বলতা। আর আন্তর্জাতিক কূটনীতিতে যে কোনো দুর্বলতার গন্ধ যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি যখন এই ত্রিদেশীয় সমীকরণের দিকে তাকাই, তখন দেখি এক ভয়াবহ ভূরাজনৈতিক দাবানল, যা আমাদের স্বাধীনতার অর্জন থেকেই জ্বলছে। 1971-এ আমরা যখন পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, তখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিল, আর চীন তখন পাকিস্তানের পক্ষে নিরাপত্তা পরিষদের ভিটো দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা। তিনি বুঝেছিলেন ভবিষ্যতে আমাদের এই দুই পরাশক্তির সঙ্গে সমঝোতা করতে হবে। তাই 1972 সালে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বঙ্গবন্ধু, যদিও তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই হলো বাস্তববাদী কূটনীতি, আবেগ নয়, দেশের স্বার্থ। কিন্তু যারা 2024 সালে ক্ষমতা দখল করলো, তারা ইতিহাসের এই মৌলিক পাঠ শেখেনি। তারা ভেবেছিল আমেরিকা এবং ভারতের সমর্থন পেলেই হলো, চীনকে উপেক্ষা করলেও চলবে। তাই তারেক রহমানও ক্ষমতায় এসেই প্রথমে চীনের স্বার্থ বা চীনের সঙ্গে সাক্ষাৎ করতে পরিমর্শী করলো, চীনা রাষ্ট্রদূতকে অপমানও করলো বলা যায়, আর আমেরিকার দালালি করতে গিয়ে ইরানকে অপমান করে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দিল। এখন যখন IMF ঋণ প্রায় বাতিল হতে যাচ্ছে, তখন দেশের অর্থনীতি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে, তখন তারা হঠাৎ বুঝতে পারলো যে চীন ছাড়া বাংলাদেশে চলবে না। আমি দেখছি মির্জা ফখরুল ইসলাম এবং তিতুমিরের এই হঠাৎ চীন সফর আসলে এই ভয়ঙ্কর অপরাধ বোধের বহিঃপ্রকাশ। তারা জানে 2001 সালে বিএনপি জামায়াত যখন আমেরিকার চাপে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল, তখন চীন এত ক্ষিপ্ত হয়েছিল যে 1/11 পেছনে তাদের হাত ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, আবারও বিএনপি আমেরিকার দালালি করছে, আবারও চীনকে অপমান করছে, আবারও চীন জামায়াতের সঙ্গে হাত মেলাচ্ছে। এই হলো সেই ভয়ঙ্কর চক্র যেখানে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমি বিশ্বাস করি যে চীন এখন আমাদের সঙ্গে এক ভিন্ন খেলা খেলছে। তারা জানে তারেক রহমানের সরকার আমেরিকা ভারতের প্রেরণক, কিন্তু তারা এটাও জানে যে বাংলাদেশের অর্থনীতি যে চীন ছাড়া টিকে থাকতে পারবে সেটা সম্ভব নয়। তাই তারা এখন জামায়াতকে ব্যবহার করছে যেমন তারা পাকিস্তানে জামাতুদ দাওয়াকে ব্যবহার করে। চীনের এই রণকৌশল সহজ, আমেরিকার প্রক্সি সরকারকে অস্থির করে তোলা আর একই সঙ্গে নিজের প্রভাব বজায় রাখা। মির্জা ফখরুলের সফর আসলে এই কৌশলের একটি অংশ। চীন দেখাতে চায় তারা এখনো বাংলাদেশে প্রভাব ফেলতে পারে, যদিও তারা বিএনপিকে বিশ্বাস করে না। আমি দেখতে পাচ্ছি এই ত্রিদেশীয় সম্পর্কে আওয়ামী লীগের ভূমিকা ছিল সবচেয়ে সুচারু। শেখ হাসিনা বুঝেছিলেন আমেরিকার সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কিন্তু চীনকে অপমান করলেও তা চলবে না। তাই তিনি দুই দেশের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখেছিলেন। আমেরিকাকে তিনি নানা ইস্যুতে সমর্থন দিতেন, চীনকে দিয়েছিলেন অর্থনৈতিক প্রকল্প। এই হলো সেই ভারসাম্য যা বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য বজায় রেখেছিল। কিন্তু যারা ক্ষমতায় এসেছে, এখন ক্ষমতা দখল করেছে, তারা এই সূক্ষ্ম কূটনীতির ধার ধারছে না। তারা হয় আমেরিকার দালালি করছে, না হয় যখন প্রয়োজন তখন চীনের পা ধরছে। কোনো মাঝামাঝি কূটনৈতিক দর কষাকষির জায়গা নেই। এ কারণেই মির্জা ফখরুল এবং রাশেদ তিতুমিরের সফরকে আমি নিছক রুটিন সফর মনে করি না, বরং এটি একটি বিপর্যস্ত কৌশলকে মেরামত করার তড়িঘড়ি চেষ্টা। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক সম্পর্কের ভাঙা কাঁচ খুব সহজে জোড়া লাগে না, বিশেষত যখন অপরপক্ষ বুঝে যায় যে তাকে প্রথমে অবহেলা করা হয়েছিল আর এখন প্রয়োজনের তাগিদে তার কাছে ফিরে আসা হচ্ছে। চীন যদি মনে করে ঢাকার বর্তমান শাসক গোষ্ঠী তাকে কেবল সংকটকালে ব্যবহার করতে চায়, তাহলে প্রতিশ্রুতি পেলেও বড় রকমের আর্থিক বা কৌশলগত সহায়তা তারা সহজে নাও দিতে পারে। বিশেষ করে
তিস্তা বা অন্য প্রকল্পের বা বড় প্রকল্পের মতো কড়া ভূরাজনৈতিক সংকেতবাহী বিষয়ে বেইজিং বরং তার দাম বা মূল্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। দেখা যাক মির্জা ফখরুল এবং তিতুমির কি বিজয় করে আসেন চায়না থেকে। আমার মনে হয় না বরফ গলবে। ভালো থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গলায় ভবিষ্যতের জন্য দাসত্বের শেকল পরিয়ে দিয়েছিলেন। সেই শেকলটি ছিল আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ বা এআরটি চুক্তি স্বাক্ষর। সেই শেকলে প্রথম তালা ঝুলতে যাচ্ছে আগামীকাল 30 এপ্রিল। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান এবং বিতর্কিত ফলাফল হিসেবে বাংলাদেশ বিমান কাল বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা হবে এই অসম চুক্তির অধীনে বাংলাদেশের প্রথম বড় ধরনের শোডাউন বা সার্বভৌমত্ব হারানোর দলিল। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিশ্বাসী তারেক রহমান কেন দেশব্যাপী এই চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়া সত্ত্বেও এটি অনুসরণ করতে যাচ্ছেন? যেখানে সরকার চলছে ঋণ করে, যেখানে সরকারের নেই নতুন বাস কেনার টাকা, সেখানে 14টি বোয়িং বিমান কিনছে, যেখানে আগের বিমানের টাকাই শোধ করতে পারেনি এখনো। আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতির যে হুমকি এরই মধ্যে বাংলাদেশের ঘাড়ের উপর ঝুলছে, সেটি কিভাবে সামাল দেবেন তারেক রহমান? প্রশ্ন উঠেছে, তারেক রহমান কেন মালয়েশিয়ার পথে হাঁটতে পারছেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের বিদায়ের পর এই চুক্তিটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ও বিশ্লেষকরা ব্যাপক সমালোচনা করেছেন। তাদের কথার সারমর্ম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত এই পারস্পরিক শুল্ক চুক্তিটি নিছক একটি বাণিজ্যিক দলিলে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রেগুলেটরি স্বায়ত্তশাসন, আমদানি ব্যবস্থাপনা এবং কৌশলগত নমনীয়তার উপর ওয়াশিংটনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি মাধ্যম। সমালোচকদের মতে এই চুক্তিটি এমন এক সময় করা হয়েছে যখন বাংলাদেশের উপর মার্কিন প্রশাসন শুল্কের খড়গ ঝুলিয়ে রেখেছিল। চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হলো এর শুল্ক কাঠামো। ওয়াশিংটন প্রচার করছে যে তারা বাংলাদেশের পণ্যের উপর 19% রেসিপ্রোকাল ট্যারিফ নির্ধারণ করেছে, যা আগে 20% ছিল। কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এবং অর্থনৈতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের উপর ইতিমধ্যে গড়ে 15.5% মোস্ট ফেভারড নেশন শুল্ক বিদ্যমান। এর উপর 19% অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ যোগ করলে মোট শুল্কের বোঝা দাঁড়ায় 34.5%। বিপরীতে বাংলাদেশ 6,710টি মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে 4,500টি পণ্যে চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে শূন্য শুল্ক সুবিধা পাবে। এই অসমতা বাংলাদেশের স্থানীয় শিল্প ও কৃষিখাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাতে অবশ্য মোহাম্মদ ইউনূস আর দুই সেনাপতি খলিলুর রহমান এবং বশির আহমেদের পুরোপুরি সায় ছিল। চুক্তির 1 অনুচ্ছেদটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে অবমাননাকর হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো সীমান্ত ব্যবস্থা বা বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে। এর অর্থ হলো, ওয়াশিংটন যদি চীন বা রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়, তবে বাংলাদেশকেও তার নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে সেই নিষেধাজ্ঞায় অংশীদার হতে হবে। এটি একটি স্বাধীন পররাষ্ট্রনীতির সরাসরি লঙ্ঘন। সেই পরাধীনতা মেনে নেওয়ার বড় উদ্যোগটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, যার জন্য বিমান কেনা, সেই বাংলাদেশ বিমানকে না জানিয়ে 2025 সালে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে ওয়াদা দিয়েছিল তাদের কাছ থেকে 25টি বোয়িং বিমান কিনবে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ডিল সুইটনার হিসেবে গত বছরের জুলাইতে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল ইউনূসের সরকার। হুট করে এমন অর্ডার দেয়া নিয়ে তখন বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ আপত্তিও জানিয়েছিল। এমনকি বোয়িং কেনার আগে তখন কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি ইউনূসের সরকার। অবশ্য শেষমেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কিনতে হবে 14টি বোয়িং। বাণিজ্য চুক্তিটি হয়েছিল 9 ফেব্রুয়ারি। তার ঠিক একদিন আগে মানে 8 ফেব্রুয়ারি সাংবাদিকরা তখন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন, এত তাড়াহুড়ো কেন বোয়িং বিমান কেনার জন্য? কোনো সদুত্তর না দিয়ে বশির আহমেদ সেদিন বলেছিলেন, বাণিজ্য ঘাটতি কমাতে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার।
কিন্তু চুক্তি হওয়ার পর দেখা গেল শুল্ক কমার ক্ষেত্রে রয়ে গেছে বড় একটা শুভঙ্করের ফাঁকি, যেটি এরই মধ্যে আমরা উল্লেখ করেছি। মোহাম্মদ ইউনূস নির্বাচনের 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের জন্য এক দীর্ঘ শিকল নিয়ে এসেছিলেন। ইউনূসের বিদায়ের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয় এই চুক্তিটি নিয়ে। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরা এই চুক্তিটির চুলচেরা বিশ্লেষণ করেছে। তাতে দেখা যাচ্ছে এই চুক্তিতে এমন একটি শব্দ নেই যেটি বাংলাদেশের পক্ষে যেতে পারে। সোজা কথা হলো, আমেরিকা একটি চুক্তি ধরিয়ে দিয়েছিল আর ইউনূস ক্ষমতায় থাকার জন্য সেই চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। দেশের মানুষের আশা ছিল চুক্তির 6-5 অনুচ্ছেদে যেহেতু চুক্তি বাতিলের বিধান আছে, সেটি কাজে লাগিয়ে বিএনপি সরকার হয়তো কিছু একটা করবে। দর্শক, চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ অন্য পক্ষকে লিখিতভাবে সমাপ্তির নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারে। এক পক্ষ অন্য পক্ষকে লিখিত নোটিশ দেওয়ার 60 দিনের পর চুক্তিটি বাতিল হয়ে যাবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায় হওয়ার পর মালয়েশিয়া আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে তারা এই চুক্তি আর কন্টিনিউ করবে না। অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ হয়তো মালয়েশিয়ার পথ অনুসরণ করবে, কিন্তু এরই মধ্যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন এই যে দেশব্যাপী যে চুক্তিটাকে গোলামি চুক্তি বলা হচ্ছে, সেটি স্বাক্ষরের আগে 2 বড় দল বিএনপি ও জামাতের সাথে নির্বাচনের আগেই মার্কিন প্রতিনিধিরা বৈঠক করেছিলেন। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই এই চুক্তি দিয়ে বাংলাদেশ যে মার্কিন শিকলে পড়তে যাচ্ছে সেটি জানতেন। সে কারণেই কি সরকার গঠনের 71 দিন পার হলেও এখনো সংসদে এত বড় একটা ইস্যু নিয়ে আলোচনাই হয়নি। এমনকি 29 ফেব্রুয়ারি স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা এ নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দেন স্পিকার। দর্শক, দেশব্যাপী এই চুক্তি নিয়ে বড় রকমের সমালোচনার মধ্যে দিয়ে চুক্তির 6ষ্ঠ ভাগের প্রথম অনুচ্ছেদটি অক্ষরে অক্ষরে পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। এই অনুচ্ছেদে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং বিমান ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে। পাশাপাশি অতিরিক্ত বিমান ক্রয়ের একটি অপশন রয়েছে। ইউনূসের পরিয়ে দেওয়া শিকলের জন্য তালা কিনতে বিএনপি সরকার একটু দেরি করেনি। চলতি বছরের 4 এপ্রিল বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে, যার কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। বিমানের একাধিক সূত্র বলছে, চূড়ান্ত ক্রয় চুক্তি স্বাক্ষরের আগে বর্তমান সরকার বোয়িং এর প্রস্তাবটি পুনরায় পর্যালোচনা করে দেখার সুযোগ ছিল, কিন্তু সে পথে যায়নি বিএনপি। এবং সবশেষ খবর হলো, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক এবং এভিয়েশন খাতে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িং এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান 14টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় 370 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বিমান 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনো প্রযুক্তিগত বা অর্থনৈতিক প্রয়োজনে নয়, বরং মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর চাপের মুখে একটি রাজনৈতিক আত্মসমর্পণ। এটি মূলত ওয়াশিংটনের প্রতি ইউনূসের আনুগত্যের যে প্রতীকী উপঢৌকন ছিল সেটি পৌঁছে দিচ্ছেন তারেক রহমান। ইউনূসের পরনে গলার ফাঁস নিতে গিয়ে প্রথমেই দেখা যাক বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা। বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি 16টি উড়োজাহাজ আছে। এর মধ্যে 10টি কেনার চুক্তি হয় 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। পরবর্তী সময়ে ধাপে ধাপে 2টি 737, 4টি 777 এবং 4টি 787 ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। এছাড়া বিমান আরও 6টি উড়োজাহাজ কিনেছে। এগুলোর মধ্যে আছে 4টি 737 এবং 2টি 787 ড্রিমলাইনার উড়োজাহাজ। বাংলাদেশ বিমান হলো সরকারের বড় একটি লোকসানি খাত। অন্তর্বর্তী সরকার আমলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছিল।
আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো 23টি গন্তব্যের মধ্যে 11টি রুটে লাভ আর 12টি রুটে লোকসান দিচ্ছে সংস্থাটি। গত বছর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ। বোয়িং 777-300 মডেলকে এভিয়েশনের ভাষায় লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট বলা হয়, যার মানে হলো এটি দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান। এই এয়ারক্রাফট একটানা সর্বোচ্চ 15 থেকে 16 ঘন্টা উড্ডয়ন করতে পারে। বিশেষ পরিস্থিতিতে এটি 20 ঘন্টাও উঠতে সক্ষম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে বোয়িং 777-300 ব্র্যান্ডের 4টি বিমান রয়েছে। এমন পরিস্থিতিতে আরও 14টি বোয়িং বিমান কেনার অর্থ হলো রাষ্ট্রের কোটি কোটি টাকা ভবিষ্যতে গচ্চা দেওয়ার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কি না। বর্তমানে একটি বোয়িং এর দাম 950 থেকে 1200 কোটি টাকা। বিশাল অঙ্কের এই টাকা আসবে কোত্থেকে? তাছাড়া বিমানের রুট ঠিক না করে, কারিগরি মূল্যায়ন না করে, প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী, বৈমানিক, বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে 14টি বিমান অর্ডার করেছিল ইউনূসের সরকার, আর সেটি অক্ষরে অক্ষরে পালন করতে যাচ্ছে বিএনপি সরকার। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে চলছে টানাটানি, তহবিল সংকটে বাড়ছে ধার কর্য, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। এই সংকটকালে খোদ সরকারি যখন সর্বস্তরে কৃচ্ছ সাধনে জোর দিয়েছে, তখন চলছে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার আয়োজন। দেশের অর্থনীতির দুঃসময় এমন বিলাসী কেনাকাটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন, একদিকে জ্বালানি সংকটে যানবাহন স্থবির, ডিজেলের অভাবে কৃষকের সেচ পাম্প চলে না, অন্যদিকে সরকারি মিতব্যয়িতার ঘোষণা জারি রেখে এমন ব্যয়বহুল কেনাকাটা সরকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয় প্রশ্ন হলো, যে বোয়িং এর এক্সিডেন্ট রেট সবচেয়ে বেশি, সেটি কেন কিনছে বাংলাদেশ? অন্তর্বর্তী সরকার বোয়িং কেনার আগে কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি। একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো, কিন্তু বোয়িং 737 ম্যাক্স